পৃথিবীটা বড় অদ্ভুত একটা জায়গা, যেখানে টাকা ছাড়া কোনোভাবেই বেঁচে থাকা যায় না। তাই মানুষ এই টাকা উপার্জন করার জন্য কত উপায় না অবলম্বন করে। আমাদের এই সমাজে এমন কিছু মানুষ আছে যারা পরিশ্রম করে টাকা উপার্জন করে, আবার এমনও কিছু মানুষ আছে যারা বিনা পরিশ্রমে হতে চায় কোটিপতি। আজ আপনাদের মাঝে এমন একটা গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে গেম খেলেই কোটিপতি হওয়া যায়, কিন্তু হেরে গেলেই তার জীবনে আছে নিশ্চিত মৃত্যু। বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিম্যাল ওয়ার্ল্ড মুভিটার কথা। তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক এক মারণ খেলার জগৎ থেকে। গল্পের শুরুতেই টিভি স্ক্রিনে একটা জোকারকে দেখানো হয়। সে সবাইকে বলছিল, তোমরা টিভি স্ক্রিনে যে কার্টুনটা দেখছো এটা কিন্তু আমার ফেভারিট কার্টুন না, কিন্তু আমি শৈশব থেকেই আমার চারপাশের সব কিছুই কার্টুনের মতোই দেখতে পাই। এরপর সেই কার্টুনটাকে আমরা একটা পার্কের মধ্যে বেঞ্চে বসে থাকতে দেখি। আপনারা নিশ্চয়ই ভাবছেন কার্টুন আবার কথা বলছে কিভাবে। তো চলুন তাহলে কার্টুন কিভাবে কথা বলছে সেটা শুনে আসি। এই কার্টুনটার নাম হচ্ছে কাইজি। সে আসলে একটা মানুষ, সারাদিন কার্টুন সেজে পার্কের মধ্যে বসে মানুষ হাসানোই তার কাজ। কাইজি যখনই পার্কের বেঞ্চে বসেছিল তখন সেখানে একটা লোক এসে তাকে বলে, তুমি যদি কাজ না করে পার্কের বেঞ্চে ভাবে বসে থাকো তাহলে কি হবে? যাও তোমার কাজ করো, না হলে কিন্তু তোমাকে এবার বোনাসও দেওয়া হবে না। এছাড়া তুমি অলরেডি লোন করে ফেলেছ, তাই এখন যদি তোমার চাকরিটা চলে যায় তাহলে লোনগুলোই বা তুমি কিভাবে শোধ করবে? এসব কথা শুনে কাইজি কিছু না বলে চুপ করে থাকে। কাইজির কিন্তু একটা সমস্যা ছিল, যখনই সে কোনো বিষয় ইমোশনাল অথবা রেগে যেত তখনই সে তার আশেপাশের মানুষগুলোকে মুভিতে প্রথমে দেখানো সেই কার্টুনের চরিত্রের মতো দেখতে পেত। অর্থাৎ তার চারপাশের সব কিছুই যেন বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত হতে থাকত। আর তার এই সমস্যাটা শুরু হয়েছিল তার 8ম জন্মদিনে। সেদিন কাইজি যখন তার বাবা মায়ের সঙ্গে তার জন্মদিন পালন করছিল, ঠিক তখনই তাদের বাসায় হঠাৎ করে কিছু গুন্ডা ঢুকে পড়ে। তারা কাইজির বাবাকে মেরে ফেলে আর কাইজিকে একটা সোফায় বেঁধে রাখে। সেদিন কিন্তু টিভিতে এই জোকারের কার্টুনটাই চলছিল, আর সেদিন থেকেই তার এই সমস্যাটা শুরু হয়েছে। তো যাই হোক, কাইজি তার সিনিয়রের কথা শুনে কাজে মন দিচ্ছিল। এমন সময় তার এক বন্ধু আসে। এই বন্ধুটার নাম লিজুন। তারা যখন একসঙ্গে বসে গল্প করছিল তখন লিজুন কাইজিকে বলে, কাইজি, তুমি এখন যে বাড়িটায় থাকছো তুমি ইচ্ছে করলে ওর থেকেও ভালো বাড়িতে থাকতে পারো। কাইজি সাথে সাথেই বলে, না না, তার আমার দরকার নেই, আমি যেখানে আছি ভালোই আছি, কারণ এর থেকে ভালো বিলাসবহুল বাড়িতে থাকতে গেলে অনেক টাকার দরকার, আর আমার কাছে সেটা নেই বাপু, তাই আমার কাছে যেটুকু আছে আমি সেটুকু নিয়েই খুশি। এই কথা শুনে লিজুন বলে, আমার কাছে একজন লোক আছে, তার খুব টাকার দরকার, তাই সে তার অনেক বড় একটা বিলাসবহুল বাড়ি খুব কম দামে বিক্রি করে দিচ্ছে। বাড়িটার বর্তমান দাম হলো $12 মিলিয়ন। যেহেতু তার টাকার অনেক দরকার তাই সেই বাড়িটা মাত্র $6 মিলিয়ন বিক্রি করে দেবে। এত কম দামে এত সুন্দর বিলাসবহুল বাড়ি কিন্তু চিন্তাই করা যায় না, তাই আমাদের এই সুযোগটা হাতছাড়া করা একদমই উচিত না। আমার কাছে যদি সম্পূর্ণ টাকাটা থাকতো তাহলে আমি কখনোই তোমাকে বলতাম না। আমার কাছে $2 মিলিয়ন আছে, তাই তুমি যদি বাকি টাকাটা দাও তাহলে আমরা দুজন মিলেই সেই বাড়িটা কিনে ফেলতে পারি। তাছাড়া আমরা যদি বাড়িটা কিনে আবার বিক্রি করে দেই তাহলে এর থেকে দ্বিগুণ টাকা আমাদের লাভ হবে। সব কথা শুনে কাইজি বলে, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে শুধুমাত্র আমার অ্যাপার্টমেন্টটাই আছে, কিন্তু সেটা আমি বিক্রি করতে পারবো না, কারণ আমার মা যদি জানতে পারে তাহলে খুবই রাগ করবে। এই কথা শুনে লিজন বলে, তোমার মা তো অনেক বছর ধরে কুমায় আছে, তাই তোমার মা কিছু জানতেও পারবে না। তাছাড়া চিন্তা করে দেখো, সুযোগটা কিন্তু বারবার আসবে না। এই কথা শুনে কাইজির খুব রাগ হয়। রাগে সে লিজুনকে কোনো কিছুই বলে না। তারপর কাইজি তার ডিউটি শেষ করে একটা হসপিটালে আসে। আসলে কাইজির মা অনেক বছর ধরে সেই হসপিটালে কোমায় ভর্তি আছে। তাছাড়া এই হসপিটালে কাইজির একজন পরিচিত নার্সও আছে, যার নাম লি। সে কাইজিকে খুব পছন্দ করে। আসলে তারা দুইজন ছোটবেলার বন্ধু ছিল, তাই লি কাইজিকে পছন্দ করলেও কাইজি এখন লিকে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ কাইজি অনেক চেষ্টার পরেও কোনো ভালো চাকরির ব্যবস্থা করতে পারছে না। তাই সে চায় না তার জীবনের সাথে জড়িয়ে লির জীবনটা নষ্ট হয়ে যাক। সে চায় লি কোনো ধনী ছেলেকে বিয়ে করে সুখে থাকুক। আসলে যারা মন থেকে ভালোবাসে তারা তো এমনই হয়, তাই না? তাছাড়া পার্কে জোকারের চাকরি করে কাইজি তার মায়ের হাসপাতালের বিলই পরিশোধ করতে হিমশিম খেয়ে যায়। মাঝে মাঝে তাকে লির কাছ থেকেও তার মায়ের ওষুধের জন্য টাকা ধার করতে হয়। এভাবেই কাইজির দিন কেটে যাচ্ছিল, কিন্তু সমস্যাটা হয় অন্য জায়গায়। একদিন কাইজি যখন তার মায়ের মেডিসিন কিনে হসপিটালে ফিরছিল তখনই সে দেখতে পায় হসপিটালের একজন পেশেন্ট লির সাথে বেয়াদবি করছে। যেহেতু কাইজি লিকে খুব পছন্দ করত তাই সে এটা দেখে আর সহ্য করতে পারে না। সে দৌড়ে গিয়ে সে পেশেন্টটাকে আচ্ছা মতন ধোলাই করে, আর এর জন্য লি এর চাকরিটাও ঝুঁকিতে পড়ে যায়। কারণ লির জন্যই হসপিটালের একজন পেশেন্টকে মারা হয়েছে। এটা যদি বাইরের কেউ জানতে পারে তাহলে হসপিটালের অনেক বড় বদনাম হয়ে যাবে। আসলে কাইজি তো এত কিছু চিন্তা করে লোকটাকে মারেনি। এরপর কাইজি খুব টেনশনে পড়ে যায়। একদিকে তার হাসপাতালের বিল, অন্যদিকে লির চাকরি যায় যায় অবস্থা। সে এখন কি যে করবে কিছুই বুঝে উঠতে পারছিল না।
এরপর ভেবেচিন্তে কাইজি সিদ্ধান্ত নেয় সে তার অ্যাপার্টমেন্টটাই বিক্রি করে দেবে আর তার বন্ধু লিওর সঙ্গে সেই বিলাসবহুল বাড়িটা কিনবে। এতে করে যখন সেই বাড়িটা আবার বিক্রি করে দিবে তখন সেখান থেকে যা লাভ হবে তা দিয়ে তার মায়ের আরও ভালো ট্রিটমেন্ট করবে আর বাকি টাকা দিয়ে লির সাথে সংসারটাও শুরু করবে। যেই ভাবা সেই কাজ। কাইজি সঙ্গে সঙ্গে লিজনের কাছে ফোন করে তার সিদ্ধান্তের কথা জানায়। এই অ্যাপার্টমেন্টটা কিন্তু কাইজুনের মায়ের নামে ছিল, তাই লিজন আর দেরি না করে কাগজপত্র রেডি করে হসপিটালে চলে আসে। লিজন প্রথমেই কাইজিকে পেপারে সাইন করতে বলে, কিন্তু কাইজি সেই পেপারগুলো একটু পড়ে দেখতে চায়। লিজন তাকে বলে, আমি সবকিছু পড়ে দেখেছি তো, কাগজপত্র সবই ঠিক আছে। এই কথা শুনে কাইজির একটু মন খারাপ হয়, তারপরও সে লিজনের উপর বিশ্বাস করে, কারণ লিজন ছিল তার অনেক পুরনো বন্ধু। কাইজি কাগজে সই দেওয়ার পরেই তার মায়ের টিপসইও নেওয়া হয়। এরপরই সেখানে এক অপরিচিত লোক আসে, যাকে কাইজি এর আগে কখনো দেখেনি। লিওনা সেই লোকটা কাগজপত্রগুলো নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু কাইজির কাছে ব্যাপারটা একদমই ভালো লাগছিল না, তাই সে কিছুক্ষণ পর লিজনকে ফোন দেয়। কিন্তু কাইজু কোনোভাবেই লিজনের ফোনে কল ঢুকাতে পারছিল না। অনেকক্ষণ ধরে লিজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। এভাবে যখন সারা রাত কেটে যায় তখনই কাইজুর ফোনে লিজনের ফোন থেকে একটা কল আসে। ফোনটা রিসিভ করতে অপর পাশ থেকে বলে ওঠে, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, তুমি যা বলবে আমি তাই করব। এই কথার পরই ফোনটা কেটে যায়। ফোনটা পাওয়ার পর কাইজির চিন্তা আরও বেড়ে যায়। সে ভাবে লিজনের হয়তো কোনো বিপদ হয়েছে, তাই সে আর দেরি না করে লিজনের অফিসে চলে যায়। এরপর কাইজি সেই কোম্পানি ম্যানেজারের কাছে গিয়ে লিজনের কথা জিজ্ঞেস করলে ম্যানেজার তাকে বলে তারা তো লিজনকে আরও 2 মাস আগেই চাকরি থেকে বের করে দিয়েছে, কারণ লিজন এই অফিসের একজন ক্লায়েন্টের টাকা মেরে দিয়েছে। এসব কথা বলার মধ্যেই কাইজুর ফোনে আবারও কল আসে। এবার ফোনটা রিসিভ করে কাইজু বুঝতে পারে এই লোকটার কাছেই লিজন কাইজির অ্যাপার্টমেন্ট বিক্রি করার কাগজপাতিগুলো দিয়েছিল, আর এই লোকটার নাম ছিল ইডন। সে কাইজিকে তার সঙ্গে দেখা করতে বলে। তো কাইজি যেহেতু লিজনের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছিল না, তাই সে ভাবে এই লোকটার সঙ্গে দেখা করলে হয়তো সে লিজনের খোঁজ পাবে। তাই কাইজু আর কোনো কিছু চিন্তা না করে লোকটার সঙ্গে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। এরপর কাইজি ইডনের সঙ্গে দেখা হলে ইডন তাকে একটা সিক্রেট জায়গায় নিয়ে আসে। সেখানে একজন লোক ছিল, লোকটার নাম অ্যান্ডারসন। আসলে কাইজি কিছুই বুঝে উঠতে পারছিল না, সে খুব ভয় পাচ্ছিল। তখনই অ্যান্ডারসন তাকে বলে, ভয় পেও না তো, আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। তোমার উপর লক্ষ লক্ষ টাকার ঋণের বোঝা, তার উপর তোমার অসুস্থ মায়ের চিকিৎসার খরচ, তাছাড়া তোমার উপর যে পরিমাণ লোন আছে সেগুলোকে তুমি শোধ করতে পারবে। তাই শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তুমি যদি টানা 30 বছর ধরে 4টা চাকরি একসঙ্গে করো তাহলে তোমার উপর যে পরিমাণে লোন আছে সেটা তুমি শোধ করতে পারবে না। এর মধ্যে আবার তোমার মায়ের ট্রিটমেন্টও আছে। তাদের কথা কাইজি কিছুই বুঝে উঠতে পারছিল না, সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। তাই সে অ্যান্ডারসনকে বলে, আপনি যেমনভাবে বলছেন আমার উপর তো এত পরিমাণেও লোন নেই, আমার সামান্য কিছু লোন আছে যেটা আমি 1-2 বছর কাজ করে শোধ করে দিতে পারবো। এই কথা শুনেই অ্যান্ডারসন একটু মুচকি হেসে তাকে একটা কাগজ দেখায়। আর এটা সেই কাগজটা যেই কাগজটা লিজুন কাইজিকে দিয়ে সই করে নিয়েছিল এবং তার মায়ের টিপসইও নিয়েছিল। আসলে লিজুন কাইজির সাথে একটা প্রতারণা করেছে। এই লোনগুলো আসলে লিজুনের ছিল, আর সেই কাগজটাতে লেখা ছিল লিজুন যদি কোনোভাবেই তার লোন শোধ করতে না পারে তাহলে তার এই লোনগুলো তার হয়ে কাইজি শোধ করে দেবে। এটা দেখে কাইজির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কাইজিকে যে তার এত কাছের বন্ধু এত বড় বেইমানি করবে সেটা সে ভাবতেও পারেনি। আসলে কিন্তু আমাদের বাস্তব জীবনেও এমন বন্ধুরা এমনভাবেই আমাদের ক্ষতি করে। তো যাই হোক, কাইজুর এমন অবস্থা দেখে অ্যান্ডারসন তাকে বলে, চিন্তা করো না তো, তুমি অনেক সৌভাগ্যবান যে তোমার সামনে অনেক বড় একটা সুযোগ আছে যেটা আমার কাছে নেই। অ্যান্ডারসন কাইজিকে বলে, আমি জানি না তুমি ভাগ্যে বিশ্বাসী কিনা, কিন্তু ভাগ্য এমন একটা জিনিস যেটা মুহূর্তের মধ্যেই একজন নিঃস্ব মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারে, আবার মুহূর্তের মধ্যেই একজন কোটিপতিকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। তাই তুমি যদি চাও তোমার ভাগ্যকে তুমি পরীক্ষা করতে পারো। কাইজি এবার অ্যান্ডারসনের কথার আগামাথা কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন অ্যান্ডারসন তাকে বলে, তুমি যদি একটা গেম খেলে জিততে পারো তাহলে তোমাকে কোনো লোনের টাকাই দিতে হবে না। এই কথা বলে অ্যান্ডারসন সেখানে থাকা একটা ঘড়িতে 1 মিনিট টাইম সেট করে দিয়ে বলে, তোমাকে ভাবার জন্য আমি 1 মিনিট সময় দিলাম। তুমি কি গেমটা খেলতে চাও নাকি 30 বছর ধরে কাজ করে এই লোনের টাকা শোধ করতে চাও? কাইজি তখন চিন্তা করে, 30 বছর ধরে কাজ করে লোনের টাকা শোধ করার থেকে যদি একটা গেম খেলেই লোনের টাকা শোধ করা যায় তাহলে সেটাই তো ভালো। তাই কাইজি গেম খেলার জন্য সিদ্ধান্তটা নিয়েই নেয়, আর তার এই সিদ্ধান্তে অ্যান্ডারসন যেন অনেক খুশি হয়ে যায়। এরপর অ্যান্ডারসন তার কাছে থাকা একটা কাগজ বের করে তাকে সাইন করতে বলে। কাইজি সেই পেপারে সাইন করে দিয়ে বলে, এখন আমাকে বলুন এই গেমের মধ্যে আমাকে কি করতে হবে। অ্যান্ডারসন কাইজিকে তখন বোঝাতে থাকে, তোমাকে এখন একটা জাহাজে পাঠানো হবে আর সেখানে গিয়ে তোমাকে কিভাবে গেমটা খেলতে হবে সেটা নিয়ে বুঝিয়ে দেওয়া হবে। তবে একটা শর্ত আছে, এই গেমটা যদি খেলে তুমি জিততে পারো তাহলে তোমার লোন শোধ হবে, আর তুমি যদি হেরে যাও তাহলে তোমার সঙ্গে যে কি করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের সিদ্ধান্ত। লোকটার মুখে এই কথা শুনে কাইজি খুবই চিন্তায় পড়ে যায়। এরপর কাইজি তার মায়ের সঙ্গে আর লিয়ের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে যায়।
সেখানে সে লিকে বলে, আমি একটা কাজে কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, আর আমি যতদিন ফিরে না আসি ততদিন তুমি আমার মায়ের খেয়াল রেখো। আর যদি এভাবে অনেক দিন কেটে যায় তাহলে তুমি আমার মায়ের অক্সিজেনটা বন্ধ করে দিও, কারণ এই পৃথিবীতে আমার মায়ের আমি ছাড়া আর কেউই নেই, তুমিও বা আর কতদিনই দেখবে। এই কথা শুনে লি বুঝতে পারে কাইজি হয়তো জীবনের রিস্ক আছে এমন কোনো কাজে যাচ্ছে, তাই লি কিছুতেই কাইজিকে যেতে দিতে রাজি হয় না। কিন্তু কাইজির মাথায় তো এখন অনেকগুলো ঋণের বোঝা, তাছাড়া সে অ্যাডারসনের পেপারেও সাইন করে এসেছে। তাই সে লির কোনো কথা না শুনে সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছিল, লি তখন তাকে পেছন থেকে বলে, তুমি না আসা পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা শুনে শত দুঃখের মাঝেও কাইজির মুখে হাসি ফুটে ওঠে। এরপর সে অ্যাডারসনের লোকদের কাছে চলে আসে, আর সেখানে এসে কাইজুন দেখতে পায় সেখানে আরও অনেক মানুষ তার মতোই গেম খেলার জন্য চলে এসেছে। কাইজু উপর দিকে তাকিয়ে সেখানে অ্যাডারসনকে দেখতে পায়। অ্যাডারসন সেখানে সবাইকে উদ্দেশ্য করে বলে, এটা হলো তোমাদের গেমের প্রথম ধাপ, আর এই গেমটার নাম হলো রক পেপার সিজার। এরপর সেখানে থাকা সব লোকদের হাতে 12টা করে কার্ড দেওয়া হয়, যেটার মধ্যে 4টা কার্ড রক, 4টা সিজার আর বাকি 4টা পেপার। এরপর সেখানে থাকা সবাইকে 3টা করে স্টার দেওয়া হয়। অ্যাডারসন সবাইকে খেলার নিয়মটা বুঝিয়ে দেয়। অ্যাডারসন সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে যে স্টারগুলো দেওয়া হয়েছে আপনাদের প্রথমে সেগুলো ব্যাজের মতো করে হাতে লাগিয়ে নিতে হবে। এই গেমটা খেলা হবে 2 জন প্লেয়ারের মধ্যে, আর এই 2 জনের মধ্যে একজন করে রেফারি থাকবে যে খেলাগুলো পর্যবেক্ষণ করবে। অ্যাডারসন বলে, এখন আমি আপনাদের এই খেলার রুলসগুলো বুঝিয়ে দিচ্ছি। এই গেমটাতে প্রথম খেলোয়াড় একটা কার্ড রাখবে, আর তারপর অপর খেলোয়াড় আরেকটা কার্ড রাখবে। এরপর এই দুটো কার্ড উঠিয়ে যদি একটা কার্ড সিজার হয় আর একটা কার্ড পেপার হয়, তাহলে যার কার্ড সিজার সেই পয়েন্ট পাবে। আবার যদি কারো কার্ড সিজার হয় এবং অপর কার্ডটি রক হয়, তাহলে যেই কার্ড রক থাকবে সে পয়েন্ট পাবে। আবার যদি একজনের কার্ড রক হয় এবং অপরজনেরটা পেপার হয়, তাহলে যার কার্ডটা পেপার সে পয়েন্ট পাবে। এভাবেই যারা হেরে যাবে তাদেরকে তার প্রতিপক্ষকে একটা করে স্টার দিয়ে দিতে হবে, সেই সাথে তার কার্ডটাও বাতিল হয়ে যাবে। আর একদম শেষে সেই উইনার হবে যার কাছে 3টা স্টার থাকবে আর তাদের কার্ডগুলো ডিপোজিট থাকবে, অর্থাৎ তাদের কার্ডগুলো ব্যবহার করতে হবে। যারা এই খেলায় জিতে যাবে শুধুমাত্র তারাই এখান থেকে বের হতে পারবে, আর যারা এই খেলায় হেরে যাবে তাদের মরতে হবে। তাছাড়া তাদের সঙ্গে যে কি করা হবে সেটা আপনারা কখনো চিন্তাও করতে পারেননি। এই কথা বলেই অ্যাডারসন সেখানে 4 ঘন্টার একটা টাইম সেট করে দেয়, কারণ এই 4 ঘন্টা ধরেই এই খেলাটা চলবে। এরপর সেখানে দিয়ান নামে একজন লোক এসে কাইজুনকে বলে, তুমি কি চায়না থেকে এসেছ? কাইজুন উত্তর দেয়, হ্যাঁ। তখন সে বলে, আমিও চায়না থেকে এসেছি। এরপরে দিয়ান বলে, তুমি আশেপাশে খেয়াল করে দেখো, অনেকগুলো ক্যামেরা সেট করা। আর এই ক্যামেরাগুলো সেট করা হয়েছে কেন জানো? কারণ এই ক্যামেরার সাহায্যে অনেকগুলো লোক আমাদের উপর নজর রাখছে, কারণ তারা আমাদের উপর বাজি ধরেছে। আমাদের এই খেলাতে কেউ না কেউ তো জিতবেই, যে জিতে যাবে তার তো সৌভাগ্য, আর যে হেরে যাবে তার উপর যে কী পরিমাণে টর্চার করা হবে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। কারণ যে হেরে যাচ্ছে অনেক মানুষই আছে যারা তার উপর মিলিয়ন মিলিয়ন ডলার বাজি ধরেছে, তাই তারা এটা মেনে নিতে না পেরে তাদের উপর টর্চার করে। দিয়ান এই সময় কাইজিকে বলে, তুমি কি এখান থেকে বের হতে চাও? কাইজি তখন বলে, পাগলের মতো প্রশ্ন করলে, এত বিপদের মুখ থেকে কোন মানুষ এখান থেকে বের হতে চাইবে না বলো তো? এই ধরো আমার কার্ড, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। আসলে যার কাছে কোনো কার্ড থাকবে না আর 3টা স্টার থাকবে সেই উইনার হবে। দিয়ান তখন বলে, এখানে সবাই বাঁচতে চায়, তাই কেউই তোমার কার্ডটা রাখতে চাইবে না। দিয়ান বলে, এছাড়াও আমার কাছে আরেকটা বুদ্ধি আছে, যেটার সাহায্যে তুমি আর আমি এখান থেকে বের হতে পারবো। কাইজি তখন দিয়ানের কাছে তার প্ল্যানের কথা জানতে চায়। দিয়ান তখন তাকে বলে, এই গেমের আরেকটা রুলস আছে, সেটা হলো যদি 2 জন প্লেয়ারের কার্ড মিলে যায় তাহলে সেটা টাই হিসেবে গণ্য হবে। তাই 2 জনের কার্ড জমা হয়ে যাবে আর তাদের কাছে থাকবে বাকি 11টা কার্ড। দিয়ান বলে, এভাবে যদি আমরা আমাদের 11টা কার্ড মিলাতে পারি তাহলে আমাদের 2 জনের কার্ডই জমা হয়ে যাবে। এরপর আমরা 2 জন খুব সহজেই সেখান থেকে বের হয়ে যেতে পারবো। এরপর দিয়ান বলে, তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে আমরা 2 মিনিটের মধ্যে এখান থেকে বের হয়ে যেতে পারবো। কাইজি একটু চিন্তা করে তার কথায় রাজি হয়ে যায়। তারপর দিয়ান বলে, চলো আমরা 2 জন সেমভাবে কার্ডগুলো সাজিয়ে নেই। তারা তাদের কার্ডগুলো সাজিয়ে গেম বোর্ডে চলে যায়। সেখানে কাইজি যেই কার্ডটা রাখে দিয়ানও সেই কার্ডটাই রাখে। এভাবে তাদের একের পর এক কার্ড ভ্যানিশ হয়ে যাচ্ছিল। আর ঠিক লাস্ট কার্ডে এসে কাইজি যেই কার্ডটা রাখে দিয়ান তখন অন্য আরেকটা কার্ড রাখে। এতে করে দিয়ান উইনার হয়ে যায়। খেলার নিয়ম অনুযায়ী কাইজির থেকে একটা স্টার দিয়ানকে দিয়ে দিতে হয়। এরপর দিয়ান কাইজিকে বলে, তুমি কিছু মনে করো না, আমি ভুল করে একটা কার্ড উলটপালট করে ফেলেছি, চলো আমরা পরের গেম খেলা শুরু করি। এরপরে তুমি একটাতে সিজার রেখে দিও আর আমি পেপার রেখে দেবো, তাহলেই তুমি জিতে যাবে। তখন আমি তোমার স্টার আবারও তোমাকে ফিরিয়ে দেব। এই কথা বুঝিয়ে দিয়ান কাইজিকে আবারও গেম বোর্ডে নিয়ে যায়। কিন্তু বোকা কাইজি এখনও বুঝতে পারছিল না যে দিয়ান তাকে ঠকাচ্ছে। এরপর তাদের দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে যায়। তারা 2 জন আবারও পরপর একই কার্ড রাখে এবং শেষবার কাইজি দিয়ানের কথা মতো সিজারের কার্ডটা রাখে। এখানে দিয়ানের রাখার কথা ছিল পেপার,
কিন্তু দিয়ান সেটা না রেখে সেখানে রাখে রক। ফলে দিয়ান আবারও উইনার হয়ে যায়। তাই কাইজির কাছ থেকে আরও একটা স্টার তাকে দিয়ে দিতে হয়। এবারও দিয়ান হয়ে যায় উইনার। কাইজি তখন চিৎকার করে সবাইকে বলতে থাকে যে সে একটা ঠক, সে তাকে ঠকিয়েছে। কিন্তু কাইজির কথা সেখানে কেউ শোনে না। তার কথা শুনে দিয়ান হাসতে থাকে আর বলতে থাকে, তুমি আসলেই একজন বোকা। এভাবে যদি আমাদের খেলা বারবার ড্র হয়ে যায় তাহলে আমাদের উপর যারা বাজি ধরেছে তারা জিতবে কিভাবে? তাদের জেতানোর জন্য তো একজনকে উইনার হতেই হবে, তাই না? তাছাড়া তুমি শোনোনি, অ্যাডারসন বলেছিল খেলায় জেতার জন্য যে কোনো উপায় অবলম্বন করা যাবে। তাছাড়া এটা হচ্ছে অ্যানিম্যাল ওয়ার্ল্ড, তাই নিজের স্বার্থে এখানে সব কিছুই করা যায়। দিয়ানের এই কথা শুনে কাইজি খুবই রেগে যায়। কিন্তু একটু পরেই সে লিজু নামের সেই বন্ধুকে সেখানে দেখতে পায়, যে তার সঙ্গে প্রতারণা করে এত বড় বিপদের মুখে ঠেলে দিয়েছে তাকে, এমনকি তার শেষ সম্বলটুকুও কেড়ে নিয়েছে। কাইজি তাকে দেখেই মারতে শুরু করে, কিন্তু লিজুন তার কোনো প্রতিবাদ না করে বারবার তার কাছে ক্ষমা চায় আর তাকে বলতে থাকে, আমি ইচ্ছে করে তোমার সাথে এমনটা করিনি কাইজুন, আমি খুব বিপদের মধ্যে আছি। কাইজুন তাকে বলে, তুমি এখানে কেন এসেছো? লিজুন বলে, তোমাকে বিপদের মধ্যে ফেলে দিয়ে আমার খুব অপরাধ বোধ হচ্ছিল, তাই আমিও এই গেমটা খেলার জন্য এসেছি, যাতে করে আমরা দুজনে মিলে এখান থেকে জিতে বের হতে পারি। আর এখান থেকে জিততে পারলে আমি তোমার অ্যাপার্টমেন্ট আমি তোমাকে ফিরিয়ে দেবো। আর তাই আমাদের দুজনকে মিলেই এখান থেকে বের হতে হবে। যদি আমরা জিততে না পারি তাহলে সামনে যতটা দরজা দেখছো আমাদের ওখানে পাঠিয়ে দেওয়া হবে। আর ওখানে যদি আমরা তাদের কোনো মূল্যবান জিনিস না দিতে পারি তাহলে আমাদেরকে একটা বেসমেন্টে পাঠিয়ে দেওয়া হবে, যেখানে মানুষের উপর অনেক ভয়ানক এক্সপেরিমেন্ট করা হয়, আমাদের উপরও সেগুলোই করা হবে। কাইজি তখন বলে, তুমি এগুলো কিভাবে জানতে পারলে? লিজুন বলে, আমার একজন বন্ধু ছিল, তাকেও সেখানেই পাঠানো হয়েছিল, আর আমি তার কাছ থেকে এসব কথা জানতে পেরেছি। আচ্ছা লিজুন, তুমি তো জানতেই পেরেছিলে যে এরা কতটা ভয়ঙ্কর, তাই সব কিছু জেনে বুঝেও এদের কাছ থেকে লোন নিয়েছো কেন? লিজুন তখন বলে, আমি তো শুধুমাত্র লোনে একটা অ্যাপার্টমেন্ট নিয়েছিলাম, কিন্তু দেখতে দেখতে সেটা যে এত পরিমাণে বেড়ে যাবে সেটা আমি বুঝতেও পারিনি। কিন্তু যখন আমি আমার ভুল বুঝতে পেরেছি তখন অনেক দেরি হয়ে গিয়েছে। কাইজুন তখন বলে, এখানে গেমের সময় 4 ঘন্টা, অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে, তাই আমাদেরকে এই 2 ঘন্টার মধ্যেই কিছু একটা করতে হবে। আমার কাছে একটা স্টার আছে আর তোমার কাছেও একটা স্টার আছে, তাই আমাদের এখন এমন দুজন ব্যক্তিকে খুঁজে বের করতে হবে যাদের কাছে 2টো স্টার আছে কিন্তু কোনো কার্ড নেই, যারা শুধুমাত্র একটা স্টারের জন্য এখান থেকে বের হতে পারছে না। তাই আমরা তাদেরকে আমাদের কার্ডগুলো দিয়ে দিব আর তাদের কাছ থেকে তাদের স্টারগুলো নিয়ে নিব। এতে করে তোমারও 3টা স্টার হবে আর আমারও 3টা স্টার হবে, আর এই কাজটা করতে পারলেই আমরা এখান থেকে বের হতে পারবো। লিজন তখন বলে, আমি একজনকে চিনি যার কাছে 2টো স্টার আছে কিন্তু কোনো কার্ড নেই। লিজন কাইজুকে সেই লোকটার কাছে নিয়ে যায়। লোকটার নাম ছিল ইয়াং। তারা ইয়াংকে বোঝায়, আমাদের এই কার্ডগুলোর বিনিময়ে তোমার স্টার 2টো আমাদেরকে দিয়ে দাও। কিন্তু ইয়াং তাদের কথায় কোনোভাবেই রাজি হচ্ছিল না। তখন লিজন বলে, তুমি যদি আমাদেরকে স্টার নাও দাও তাহলেও এখান থেকে তুমি কখনোই বের হতে পারবে না, কারণ তোমার কাছে 2টো স্টার আছে। তাছাড়া তুমি যদি কার্ডগুলো আমাদের কাছ থেকে নিয়েও নাও তাহলে এই কার্ড খেলে তোমার আবারও স্টার জেতার সুযোগ থাকবে। তাদের এসব কথা শুনে ইয়াং রাজি হয়ে যায়, কিন্তু যখনই তারা গেম প্ল্যাটফর্মের ভেতরে আসে ইয়াং হঠাৎ করে এসে তাদের কাছ থেকে একটা কার্ড নিয়ে দৌড়ে পালিয়ে যায় এবং সেখানে থাকা একজন ব্যক্তির গেম বোর্ডে এসে চাল দিয়ে দেয়। আসলে ইয়াং ভেবেছিল এই কার্ডটার সাহায্যে সে আরও একটা স্টার জিততে পারবে, কিন্তু দুর্ভাগ্যবশত সে হেরে যায়, তাই তার কাছ থেকে আরও একটা স্টার নিয়ে নেওয়া হয়। ইয়াং এর কাছেও এখন একটা স্টার রয়েছে। কাইজি ইয়াং এর উপর রেগে গিয়ে তখন তাকে মারতে থাকে আর বলতে থাকে, এই বোকা, এমন কাজ কি কেউ করে? ইয়াং তাদেরকে বলতে থাকে, যে কোনোভাবেই হোক আমাকে এখান থেকে বের হতেই হবে। এরপর সে একটা বাচ্চা মেয়ের ছবি দেখায় আর বলতে থাকে, এটা আসলে আমার মেয়ে, আমার মেয়েটা আমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না, তাই আমি চেয়েছিলাম ওই কার্ড দিয়ে আরেকটা স্টার জিতে সাথে সাথে এখান থেকে বেরিয়ে যাব। এই কথা শুনে কাইজির লোকটার উপর খুব মায়া হয়, তাই সে ইয়াংকেও তার দলে নিয়ে নেয়। এখন তারা 3জন মিলে এই মারণ খেলা থেকে বের হওয়ার চেষ্টা করবে। এদিকে লিজুন কিন্তু ইয়াংকে শাস্তি দিতে চাচ্ছিল। ইয়াং তখন বলে, আমি কি করব? প্রথমে তোমাদের কার্ড দেখে তোমাদের উপর আমার সন্দেহ হচ্ছিল, কারণ এখানে প্রত্যেকের কার্ড যেভাবে সাজানো থাকে তোমাদের কার্ডগুলো সেভাবে সাজানো ছিল না। তোমাদের কাছে 4টা সিজারের কার্ড ছিল আর 2টো ছিল পেপারের, কিন্তু রকের কোনো কার্ডই ছিল না। অথচ এখানে প্রত্যেকেরই 12টা কার্ড 4টা ধাপে সাজানো থাকে, মানে রক পেপার সিজার এভাবে 3টা করে 4টা ধাপ হয়। কাইজি যখন তার ব্রেনে কার্ড কিভাবে সাজানো থাকতে পারে সেভাবে সাজিয়ে ফেলে। কাইজি তাদেরকে বলে, এখানে প্রায় সব প্লেয়াররা শেষ রাউন্ডের জন্য 3টা করে কার্ড বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমাদের কাছে 2 ধরনের কার্ড আছে, তাই আমাদেরকে জিততে হলে 3 ধরনের কার্ডই রাখতে হবে। কি করা যায় তারা চিন্তা করতে থাকে। তখনই তাদের মনে পড়ে যায় এখানে প্লেয়ারদের লোনের ব্যবস্থা করা আছে, কিন্তু তারা যদি এই খেলায় জিততে না পারে তাহলে লোনের জন্য তাদের শাস্তির পরিমাণও বেশি হবে। এরপর তারা চিন্তা করে সেখানকার ব্যাংক থেকে কাইজি $5000 লোন নিবে, আর নিয়ম অনুযায়ী এই লোনের টাকা দিয়ে তারা এখান থেকে তাদের প্রয়োজন মতো কার্ড এবং স্টার কিনতে পারবে। সেখান থেকে লোন নিয়ে তারা একজন ব্যক্তির কাছে যায় যার কাছে এখনও সব ধরনের কার্ড আছে। কাইজি তখন সেই লোকটাকে তাদের সঙ্গে গেম খেলতে বলে,
লোকটাও তার কথায় রাজি হয়ে যায়। প্রথম চালে কাইজুন তার ব্রেইন ব্যবহার করে সেই লোকটার কাছ থেকে একটা স্টার জিতে নেয়। তারপর কাইজু সেই লোকটাকে বলে, আপনি কি আমার সঙ্গে আবার খেলতে চান? লোকটা বলে, খেলবো, কিন্তু একবার খেললে এরপর আরও 2 রাউন্ড তোমাকে আমার সঙ্গে খেলতে হবে। কাইজিও তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু এর পরের চালে কাইজি সেই লোকটার সঙ্গে হেরে যায়। এতে কাইজিকে একটা স্টার সেই লোকটাকে দিয়ে দিতে হয়। তখন লিজুন তাকে আরও 2 রাউন্ড খেলতে নিষেধ করে, কিন্তু কাইজি তাকে বলে, আমার ব্রেনে হয়তো একটা কার্ড সাজানো উলটপালট হয়ে গেছে, এর পরেরটা আমি ঠিকই জিতে যাব। এই কথা বলে তারা আবারও গেম খেলা শুরু করে, আর এর পরের 2 গেমে কাইজি জিতে গিয়ে 2টা স্টার জিতে নেয়। তখন এখানে অ্যাডারসন চলে আসে আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা কি আপনাদের গেমের রুলস ভুলে গেছেন? আমি বলেছি এখানে যারা বিজয়ী হবে তাদের কাছে 3টা স্টার থাকবে, আর 12টা কার্ডের মধ্যে একটা কার্ডও থাকবে না। কিন্তু তাই বলে আপনারা আমাদের সঙ্গে চালাকি করবেন? আপনাদের খেলায় জিতেই কার্ডকে ভ্যানিশ করে দিতে হবে, অন্য কোনো উপায়ে সেগুলোকে করা যাবে না। আমরা কিন্তু সবসময় আপনাদের উপর নজর রাখছি। আসলে এখানে একজন প্লেয়ার তাদের সঙ্গে চালাকি করেছিল, অর্থাৎ সে বাথরুমে গিয়ে তার কার্ডগুলো কমনের ভেতর দিয়ে ফ্ল্যাশ করে দিয়েছে, যাতে তার কাছে কোনো কার্ডই অবশিষ্ট না থাকে। আপনারা আগেই দেখেছেন এখানে চারদিকে সিসি ক্যামেরা আছে, তাই সেই লোকটার এই চালাকি ধরা পড়ে যায়, আর তাকে সেখানে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলা হয়, যাতে করে এখানকার কেউ আর তাদের ধোঁকা দিতে না পারে। অ্যাডারসনের এরকম ব্যবহার দেখে সেখানে থাকা সবাই খুবই ভয় পেয়ে যায়। তারা সবাই মিলে পরিকল্পনা করতে থাকে কিভাবে গেম খেলে এখান থেকে বের হতে পারবে। এরপর লিজুন কাইজিকে বলে, আমাদের কাছে যে কয়টা কার্ড আছে তা দিয়ে আমাদের জেতার সম্ভাবনা খুবই কম, তাই আমরা যে টাকা লোন নিয়েছি সেই টাকা দিয়ে আমাদের কার্ড কেনা উচিত। এই কথা শুনে তারা 3 জন খুবই চিন্তায় পড়ে যায়। তারা আসলে বুঝতে পারছিল না যে তাদের এখন কোন কার্ড কেনা উচিত। তখন হঠাৎ করেই কাইজন সেখানে একটা মিটার দেখতে পায়, আর এই মিটারের দ্বারা সেখানে প্লেয়ার এটা বুঝতে পারবে বর্তমানে এখানে কোন কার্ডটা সবচেয়ে বেশি আছে আর কোন কার্ডটা সবচেয়ে কম। কাইজন তখন কিছুক্ষণ সে মিটারের দিকে তাকিয়ে থাকে। তখন সে দেখতে পায় মিটারের মধ্যে পেপারের কার্ডটা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই এই পেপারের কার্ড শেষ হয়ে যাবে, বাকি থাকবে শুধু রক আর সিজারের কার্ড। কাইজন তখন বলে, আমাদের রকের কার্ড সংগ্রহ করতে হবে, আর এটা করতে পারলেই আমরা জিতে যাব, কারণ তখন আমরা সিজারের সঙ্গে খেলে স্টার জিততে পারবো। এরপর তারা 3 জন আলাদাভাবে রকের কার্ড কিনতে থাকে, যাতে তাদের কেউ সন্দেহ না করে। এরপর তারা পেপারের কার্ড ফুরিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে, কারণ পেপারের কার্ড শেষ হয়ে গেলেই তারা প্লেয়ারদের সঙ্গে রকের কার্ড দিয়ে খেলতে শুরু করবে। কিন্তু তারা মিটারের দিকে তাকিয়ে দেখে পেপারের কার্ড আবারও ফুল হয়ে যাচ্ছে। কাইজন তখন বুঝতে পারে তারা যেমন রকের কার্ড সংগ্রহ করেছে তেমনি হয়তো কেউ পেপারের কার্ডও সংগ্রহ করেছে। এটা দেখেই তারা খুব চিন্তায় পড়ে যায়, কারণ পেপারের সাথে রক খেললে রক নিশ্চয়ই হেরে যাবে। তাদের কাছে এখন 2টা সিজারের কার্ড আছে আর 4টা পেপারের কার্ড। এখন তাদেরকে এই গেমে জিততে হলে এই সমস্ত কার্ডকেই কাজে লাগাতে হবে। কাইজুন ইয়াং এবং লিজুকে কিছু কার্ড দেয়, যাতে তারা সবাই মিলে খেলতে পারে। কিন্তু লিজুন এবং কাইজুন যখন গেমটা খেলে তখন তাদের 2 জনেই হেরে গিয়ে তাদের 2টা স্টার হারিয়ে ফেলে। এবার তো তারা খুবই চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই কাইজুনের কাছে টম নামে একটা ছেলে আসে, আর এই টমই পেপারের কার্ডগুলো কিনেছিল। আসলে কাইজন যখন লোন নিচ্ছিল তখন থেকেই এই টম কাইজনকে ফলো করছে, তাই সে কাইজনের ব্যাপারে সব কিছুই জানতো। টম তখন লোন নিয়ে পেপারের কার্ড কেনে। সব কথা শুনে কাইজন টমকে বলে, তুমি আমার সঙ্গে গেম খেলবে? আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যে তোমাকে আমি গেমে হারিয়ে দেব। টম তখন বলে, তুমি কখনোই আমার সঙ্গে জিততে পারবে না, কারণ আমি জানি তোমার সাথে শুধুমাত্র রকেরই কার্ড আছে। কিন্তু টম জানতো না কাইজনের কাছে সিজারের কার্ডও আছে। টমের টিমের সবার কাছে 4টা করে স্টার আছে, কিন্তু তাদের কাছে কার্ড থাকার কারণে তারা সেখান থেকে বের হতে পারছিল না। তাদের এখান থেকে বের হতে গেলে তাদের কার্ডগুলো শেষ করতে হবে। তাই টম চিন্তা করে তারা যদি কাইজনের সঙ্গে গেম খেলে হেরেও যায় তাহলেও তাদের একটা করে স্টার চলে যাবে, কিন্তু এরপরেও তাদের 3টা স্টার থাকবে। তাই টম কাইজনের সঙ্গে গেম খেলতে রাজি হয়ে যায়। টম প্রথমেই পেপারে কার্ড দেয়, কারণ টম নিশ্চিত ছিল কাইজন এখন রকের কার্ড দেবে। কিন্তু কাইজন চালাকি করে তার কাছ থেকে সিজারের কার্ড থেকে একটা কার্ড দেয়, তাই প্রথম রাউন্ডেই কাইজন জিতে যায়। এটা দেখে টম আর কাইজনের সঙ্গে খেলতে চায় না, কারণ এখন তাদের কাছে 3টা স্টার আছে, তাই এর থেকে আরেকটা স্টার কমে গেলে তারা এখান থেকে আর বের হতে পারবে না। এরপর টম একটা জায়গায় গিয়ে বসেছিল। তখন কাইজন সেখানে গিয়ে বলে, টম, তুমি যদি আমাকে $1000 দাও তাহলে আমি তোমার সবগুলো কার্ড নিয়ে নেব, আর তুমি তোমার 3টা স্টার নিয়ে এখান থেকে বের হতে পারবে। টম তখন বলে, আমি তোমাকে ডলার দিতে যাব কেন, বরং তুমি আমাকে ডলার দিয়ে আমার কার্ডগুলো কিনে নাও। কাইজন বলে, তুমি যদি আমাকে ডলারগুলো না দাও তাহলে আমি সবাইকে গিয়ে বলে দিব তোমার কাছে শুধু পেপারে কার্ড আছে, তখন তোমার সঙ্গে খেলে সবাই তোমাকে খুব সহজেই হারিয়ে দিতে পারবে। এতে করে তোমার স্টারগুলো হারিয়ে যাবে, আর তুমিও গেমে হেরে গিয়ে ওই বেসমেন্টে পড়ে থাকবে। এই কথা শুনে টম ভয় পেয়ে তাকে কার্ডগুলোর সঙ্গে $1000 দিয়ে দেয়, আর সে তখন গেম জিতে সেখান থেকে চলে যায়। এখন কাইজনের কাছে রকের কার্ডও আছে আর অনেকগুলো পেপারের কার্ডও আছে। এর কিছুক্ষণ পর সেখানে দিয়ান নামের সেই লোকটা আসে, যে গেমের প্রথমেই তাকে ঠকিয়েছিল।
দিয়ান তাকে বলে, তুমি প্রথমে রকের কার্ড সংগ্রহ করেছো আর এখন পেপারের কার্ড, কিন্তু তোমার মতো এখানে আরও অনেকেই এইভাবে কার্ড সংগ্রহ করছে, তাই এটা করে তুমি কখনোই জিততে পারবে না। কাইজুন তখন বলে, আমার কাছে কোন কার্ড আছে তুমি কিভাবে জানো? দিয়ান বলে, শুধু তোমার কাছে না, এখানে প্রত্যেককে আমি ফলো করেছি, কার কাছে কোন কার্ড আছে আমি খুব ভালো করেই জানি, তাই এখন গেমে জেতা আমার কাছে পানির মতো সোজা। কিন্তু দুর্ভাগ্যবশত আমার কার্ডগুলো শেষ হয়ে গেছে আর আমি মাত্র 2টো স্টার নিয়েই ঘুরে বেড়াচ্ছি, আরেকটা স্টার আমি জিততেও পারছি না। তাই তোমাকে আমি একটা অফার করতে চাই, আমি তোমাকে একটা স্টার দেব আর তার বিনিময়ে তুমি আমাকে 5টা জীবন আগে। তুমি জানো এখান থেকে বের হতে না পারলে ওই বেসমেন্টের ভেতরে তোমার কত বড় শাস্তি দেওয়া হবে? কিন্তু কাইজুন তার কোনো কথা না শুনে তার বন্ধুদের কাছেই চলে যায়, কারণ সে কখনোই তার বন্ধুদের সাথে বেইমানি করতে চায় না। তখন দিয়ান আর কোনো উপায় না পেয়ে গেম প্ল্যাটফর্মে চলে যায় আর সেখানে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমরা এখন এই গেমটার একদম শেষ পর্যায়ে আছি, এজন্য সবার কাছে খুব কম সংখ্যক কার্ড আছে। তাছাড়া আমরা আন্দাজ করতে পারছি যে কার কাছে কোন কার্ড থাকতে পারে, এজন্য আমাদের জেতার সম্ভাবনা খুবই কম। সবাই তখন দিয়ানের দিকে তাকিয়ে থাকে। দিয়ান তখন বলে, আমার কাছে এমন একটা উপায় আছে যেটার মাধ্যমে কেউ বুঝতেই পারবে না যে কার কাছে কোন কার্ড আছে। আসলে এখানে দিয়ান সবার কার্ড একত্রিত করে আবারও পুনরায় মিশিয়ে সবাইকে দিয়ে দিতে চাচ্ছে, এতে করে প্রত্যেকেই আবার আলাদা আলাদা কার্ড পাবে। সবাই যখন দিয়ানের কাছে কার্ড জমা দিচ্ছিল তখন কাইজুন তার কার্ডগুলো আর জমা দেয় না, আর দিয়ানও জানতো কাইজুন কোনোভাবেই তার কার্ড জমা দেবে না। তখন সেখানে থাকা একজন লোক বলে, এই লোকটা তো তার কার্ডগুলো জমা দিচ্ছে না। এই কথা শুনে দিয়ান বলে, কেউ যদি কারো কার্ড আমাদের কাছে জমা না দিতে চায় তাহলে আমাদের দরকার নেই, আমরা এখন সবাই একত্রিত, তাই যদি কেউ আমাদের কাছে কার্ড জমা না দেয় তাহলে আমরাও কেউ তাদের সাথে খেলবো না, আর না খেলতে পারলে তারা কোনো স্টারও জিততে পারবে না। এই কথা শুনেই সেখানে সমস্ত প্লেয়াররা দিয়ানের সাথে একত্রিত হয়, আর তাই আর কোনো উপায় না পেয়ে কাইজুনও তার কার্ডগুলো দিয়ানের কাছে দিয়ে দেয়। এরপর দিয়ান একজন প্লেয়ারের সঙ্গে খেলতে যায়, কিন্তু সেই প্লেয়ারটা আসলে দিয়ানের সঙ্গে খেলতে চায় না। সেখানে কাইজুন দিয়ানকে বলে, তুমি তাহলে চাইলে আমার সঙ্গে খেলতে পারো। কাইজুন তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, এই লোকটা তোমাদের কার্ড একসাথে মিশানোর কথা বলে তোমাকে ঠকিয়েছে, কারণ এই লোকটার কাছে রকের কার্ড আছে আর সে আমার সাথে খেলতে যাচ্ছে না কারণ আমার কাছে পেপারের কার্ড আছে। দিয়ান তখন বলে, তুমি এসব কি বলছো? যদিও আমার কাছে রকের কার্ড থেকে থাকে তাহলে আমাকে জিততে হলে অপরপক্ষ সিজারের কার্ড চালবে, কিন্তু সে সিজারের কার্ড ছাড়লো কিনা আমি কিভাবে বুঝবো? কাইজুন তখন বলে, তুমি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারো নি। তুমি যখন সবার কার্ডগুলো মেশাচ্ছিলে তখন সিজারের কার্ডগুলো তুমি চিহ্ন দিয়ে রেখেছো, আমি সেটা দেখে ফেলেছি। এই কথা শুনেই সবাই সেখানে থাকা সিজারের কার্ডগুলো চেক করতে থাকে। তারা খেয়াল করে আসলেই দিয়ান তাদের কার্ডগুলোকে চিহ্ন দিয়ে রেখেছে। তারা সবাই বুঝতে পারে দিয়ান আসলে একটা চিটার। কাইজুন তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা চাইলে আমার সঙ্গে খেলতে পারেন, আমি আমার কার্ডগুলো আপনার সঙ্গে মিশিয়ে নিয়ে গেম বোর্ডের সামনে রাখবো, আর আপনারা এর থেকে যে 2টো কার্ড উঠাবেন সেই 2টো কার্ডের মধ্যেই কম্পেয়ার হবে, এতে করে চিটিংয়ের কোনো সম্ভাবনাই থাকবে না। কাইজুন এখন পুরো গেমটা তার ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। এদিকে সেখানে থাকা কেউ আর দিহানের সঙ্গে গেম খেলতে রাজি হয় না। তখন কাইজুন বলে, তুমি চাইলে আমার সঙ্গে খেলতে পারো, কিন্তু দিহান তার সঙ্গে খেলতে যাচ্ছিল না। কাইজুন বলে, তাহলে তোমার কার্ডগুলো বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করে দাও, যাতে অ্যাডারসন এসে তোমাকে গুলি করে মেরে ফেলতে পারে। এইসব কথা শুনে দিয়ান তখন কাইজুনের সঙ্গে গেম খেলতে রাজি হয়ে যায়। এরপর তারা গেম বোর্ডের সামনে যায়। কাইজুন বলে, আমার একটা শর্ত আছে, তুমি এখানে যেসব মানুষের সঙ্গে চিট করেছো তাদের সবার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে, আর শুধু ক্ষমা চাইলেই হবে না, তোমার নিজেকে নিজের গালে থাপ্পড় মারতে হবে। এই কথা শুনে দিয়ান রাজি হতে চাচ্ছিল না, কিন্তু গেম খেলার সময়টা একদম শেষের দিকে চলে গিয়েছিল আর এই সময়ের মধ্যে তার কার্ডগুলো শেষ করতে হবে। তাই সে কোনো উপায় না পেয়ে নিজেই নিজের গালে চর মারতে থাকে আর সবার কাছে ক্ষমা চাইতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই তাদের গেম শুরু হয়ে যায়, কিন্তু দিয়ানের সঙ্গে কাইজুনের জেতা অনেক কঠিন ছিল, তাই ইয়াং আর লিজুন তাকে খেলতে নিষেধ করে দেয়। কিন্তু কাইজুন তাদেরকে বলে, তোমরা চিন্তা করো না তো, যদি আমি গেমটাতে হেরে যাই তারপরও তো তোমরা এখান থেকে বের হতে পারবে, তখন আমার স্টারগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব, আর তোমাদের কার্ডগুলো আমার কাছে রেখে আমি নিজেই বেসমেন্টে চলে যাব। কিন্তু আমার কাছে আরও একটা সুযোগ আছে, টম যাওয়ার আগে তার টাকাগুলো সব আমাকে দিয়ে গেছে, তাই আমি বেসমেন্টে গেলেও তোমরা সেই টাকা দিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসবে, তাহলে আমরা 3জনই এখান থেকে বের হতে পারবো। এই কথা শুনে লিজুন এবং ইয়াং তার কথায় রাজি হয়ে যায়, আর তাই এবার দিয়ানের সঙ্গে গেম খেলা শুরু করে। কিন্তু দুঃখের বিষয় কাইজুন দিয়ানের সঙ্গে গেম খেলে হেরে যায়, তাই অ্যাডারসনের লোকজন এসে কাইজুনকে সেই বেসমেন্টে নিয়ে যায়। কিন্তু কাইজুনের মধ্যে কোনো রকম ভয়ই কাজ করছিল না, কারণ সে খুব ভালো করে জানতো তার 2 বন্ধু তাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। কাইজুনের ধারণা সত্যি হয়, সে কিছুক্ষণের মধ্যেই দেখতে পায় তার 2 বন্ধু তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছে। কিন্তু কাইজুন তখনও বুঝতে পারছিল না যে তার জন্য কি অপেক্ষা করছে। লিজুন যখন কাইজুনকে ছাড়াতে যাবে তখন ইয়াং তাকে বাধা দিয়ে বলে, চিন্তা করে দেখো তো, আমরা যদি এই টাকাগুলো এখান থেকে নিয়ে বেরিয়ে যাই তাহলে আমাদের পুরো লাইফ সেটেল হয়ে যাবে,
আমরা কেন শুধু শুধু কাইজুনকে ছাড়ানোর জন্য এতগুলো টাকা দিয়ে দিব? দূর থেকে কাইজুন এগুলো শুনে বারবার বলতে থাকে, তোমরা আমার সঙ্গে এমনটা করতে পারো না। আমি চাইলে অনেক আগে এখান থেকে বের হয়ে যেতে পারতাম, কিন্তু শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করেই আমি বের হইনি। কিন্তু ইয়াং তার কোনো কথা না শুনে লিজুনকে বলে, কাইজুনের উপর এক্সপেরিমেন্ট করা হবে, তাকে তো মেরে ফেলা হবে না। কাইজুনের উপর এক্সপেরিমেন্টটা হয়ে গেলে সেখান থেকে একা একাই বেরিয়ে যেতে পারবে। তার কথা শুনে লিজুনও সেই টাকার লোভে পড়ে সেখান থেকে চলে যায়। আর অসহায় কাইজুন সেখানে চিৎকার করতে থাকে। তার অসহায়ের মতো তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না। তখন সেখানে থাকা একজন লোক কাইজুনকে বলে, তুমি জানো না, মানুষ মানেই ধোঁকাবাজ। তাই এখানে আসার আগে তোমার উচিত ছিল ওদের উপর বিশ্বাস না করে তোমার নিজের কাছে কিছু মূল্যবান জিনিস রাখা। কাইজুন সেই লোকটার দিকে তাকাতেই দেখতে পায় তার শরীরে অনেকগুলো ক্ষতচিহ্ন আর পিঠে একটা ব্যান্ডেজ বাঁধা। এর মধ্যেই সেই লোকটাকে ছাড়ানোর জন্য সেখানে তার দুইজন বন্ধু আসে। কিন্তু কাইজুন হঠাৎ করেই সেই লোকটাকে মারতে থাকে, আর এক পর্যায়ে তার পিঠের ব্যান্ডেজটাও খুলে নেয়। আসলে সেই ব্যান্ডেজের ভেতরে অনেকগুলো মূল্যবান হীরা লুকানো ছিল, আর কাইজুন সেটা বুঝতে পেরেছিল। এরপর সেই লোকটা যখন তার বন্ধুদের কাছে যায়, তখন তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে, এই তোমার পিঠের ব্যান্ডেজটা কোথায়? লোকটা তখন কাইজুনকে দেখিয়ে দেয়। তারা কাইজুনের হাতে তখন সেই ব্যান্ডেজটা দেখতে পায়। এখন এই ব্যান্ডেজটা পেতে হলে তাদেরকে কাইজুনকেও এখান থেকে ছাড়াতে হবে। তাই আর কোনো উপায় না পেয়ে তারা কাইজুনকেও সেখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করে। কিন্তু কাইজুন যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই একজন বয়স্ক লোক তাকে এসে বলে, তুমি যখন বাইরে যাচ্ছ তখন দেখবে আমার ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। আমার ছেলের নাম জ্যাক। তুমি তাকে বলবে আমাকে এখান থেকে ছাড়াতে হবে না, সে যেন আমার ছাড়ানোর টাকাগুলো দিয়ে তার নিজের ট্রিটমেন্ট করে। আসলে আমার ছেলে অনেকদিন ধরে অসুস্থ। কাইজুন তখন কথার কোনো উত্তর না দিয়েই সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে ইয়াং আর লিজুকে খুঁজে বের করে। ইয়াংকে দেখতে পেয়েই সে তাকে মেরে তার কাছ থেকে সেই টাকাগুলো আর স্টারগুলো ছিনিয়ে নেয়। আর এগুলো সে তার নিজের জন্য নেয়নি, সেগুলো নিয়ে সেই বয়স্ক লোকটাকে সেখান থেকে ছাড়িয়ে নেয়। আর লোকটাকে বলে, আমি ছোটবেলায় আমার বাবাকে হারিয়েছি, তাই বাবা হারানোর যে কতটা কষ্ট সেটা আমি বুঝি। আপনি এখান থেকে বেরিয়ে নিজেই আপনার ছেলের ট্রিটমেন্ট করবেন, কারণ আপনার ছেলের এখন ট্রিটমেন্টের থেকে আপনাকেই বেশি দরকার। এই কথা বলেই কাইজুন তার মনে অনেক বড় প্রশান্তি নিয়ে এই ভয়ানক মৃত্যুর গেম থেকে বেরিয়ে লির কাছে যায়। আর সে তার মনের প্রশান্তি নিয়ে লিকে পরম যত্নে তার বুকের মধ্যে জড়িয়ে ধরে। এমন একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমাদের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। আমার আজকের এই ভয়ানক মৃত্যুর খেলাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনার কাছের বন্ধুকে বিশ্বাস করতে গেলে একটু ভেবেচিন্তে বিশ্বাস করবেন, কারণ দেখেছেনই তো আজকের গল্পে কাছের বন্ধুরাই কিন্তু বেশি ক্ষতি করে।